ট্যুর শুধু একটি শব্দ নয়, এর সাথে থাকে কত শত প্ল্যানিং, এক্সাইটমেন্ট, এক্সিকিউশন, রাত জাগা এবং ক্লান্তি। আর এই সবকিছুর কম্বিনেশনই হলো একটি সফল ট্যুর। আমাদের এবারের 3 দিনের ট্যুরের প্রথম গন্তব্য ছিল সিলেট। সময় রাত 10টা। কমলাপুর স্টেশন থেকে উপবন এক্সপ্রেসে আমাদের যাত্রা। আমাদের এ যাত্রায় আরেকজন সহযাত্রী হিসেবে যোগ দিবেন আমাদের বন্ধু অর্বাকাদিত্য। ট্রেনের টিকিট অ্যাভেলেবল না থাকায় ওকে আপাতত বাসে যেতে হচ্ছে। পরের দিন সকালে সিলেট শহরে মিলিত হয়ে একসাথে ঘুরবো। বিধ্বস্ত লাগছে আমাদের, সারা রাত ঘুম নেই। হ্যাঁ, ট্রেন স্লো করছে, খুবই দারুণ লাগছে। ভোরের প্রথম আলোয় সকাল 6:30টায় পৌঁছালাম সিলেটে। যদিও রাতে আমাদের এক্সাইটমেন্টে একটু ঘুম হয়নি। ফাইনালি আমরা সিলেটে। দীর্ঘ জার্নির পর সারা রাত ঘুম না ঘুম সবকিছু মিলায় একটা এক্সপিরিয়েন্স। যাক, সিলেটে আসছি, দেখা যাক কি হয়। ট্রেন থেকে নেমে দেখে যত মানুষজন দেখছি তার মধ্যে ম্যাক্সিমামই আমার টুরিস্টই মনে হয়েছে, সবাই ঘুরতেই আসে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সাথে ছবি তোলার জন্য এত মানুষের ভিড়। তো আমরা এখানে সিরিয়াল দিতে চাই না, এখন আমরা আগে যাচ্ছি সিলেট স্টেশনের ভিতরে। দীর্ঘ রাত শেষে পাহাড় ঘেরা শহর যেন আমাদের আলিঙ্গন জানালো। স্টেশন থেকে বের হয়ে আমরা উঠে গেলাম রিক্সাতে। এখন আমরা যাচ্ছি পাঞ্চি রেস্টুরেন্টে, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর তারপর ডিসিশন নিব যে আমরা কোথায় কোথায় কীভাবে আমাদের জার্নিটা শুরু করবো। আর রেস্টুরেন্টে আমাদের জন্য আমাদের ফ্রেন্ড অর্বাক ওখানে ওয়েট করছে। তো আমরা ওর সাথে ওকে নিয়ে আমরা 3 জন মিলে একসাথে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। অর্বাকাদিত্যের সাথে দেখা হওয়ার পর আমরা 3 জন মিলে সকালের নাস্তা শেষ করি। সাইদ এবং অর্বাক পান খেতে চাই। এরপর সারাদিনের জন্য মানে সাদা পাথর, রাতারগুল, মালিনীছড়া চা বাগান এবং হজরত শাহজালালের মাজারের উদ্দেশ্যে আমরা সিএনজি রিজার্ভ করি 1500 টাকায়, একদম পাঞ্চি রেস্টুরেন্টের সামনে থেকেই। আপনাদের একদিনের ট্যুর হলে আপনাদেরও পরামর্শ দেব এখান থেকেই সিএনজি রিজার্ভ নিতে, এতে সময় কভার করা সহজ হবে। অন্যথায় আম্বরখানা বাস স্ট্যান্ড তো আছে। সকাল 7:25 আবার নতুন যাত্রা, গন্তব্য রাতারগুল। আমরা এই যে সকালে নেমেছি সিলেটে, নামার পরে পাঞ্চিতে আমরা খাওয়া দাওয়া করেছি, সকালের নাস্তা করেছি। এখন আমরা যাচ্ছি রাতারগুল, মালিনীছড়া চা বাগান এবং হচ্ছে যে সাদা পাথর। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। শহর ছাড়িয়ে সবুজের মাঝে চায়ের বাগান আর গ্রামীণ পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি প্রকৃতির রহস্যময় বনে। পথে একটা ঠিক নদী না নালার মতো জায়গা মাছ ধরছে মানুষ। ভালো লাগায় নেমে পড়লাম দেখতে। সিএনজি ড্রাইভারের মিনি ব্লুটুথ বক্সে গান শুনতে শুনতে পথ এগুতে লাগলাম। একটা পিকনিক ভাইব ক্রিয়েট হয়ে গেছিল তখন। সকাল 8:15 পৌঁছে গেলাম রাতারগুলের বোট ঘাটে। বোট কম পড়ে গেলে যাত্রীরা যেন এখানে রেস্ট নিতে পারে, এখানে ভিজিটর প্লেস বসার জন্য জায়গা আছে। এখন আমরা চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম স্পট রাতারগুল সম ফরেস্ট। আমরা আসছি এই যে ডিঙি নৌকা আমাদের পিছে দেখতে পাচ্ছেন, এই ডিঙি নৌকাগুলোতে আমরা সর্বোচ্চ 5 জন উঠতে পারবো, কিন্তু আমাদের টিম মেম্বার 5 জন নাই। তো আমরা আছি 3 জন, আমরা 3 জনই এটাতে উঠবো। 1-1.5 ঘন্টা এখানে মজা নিব, রাইড করব। নৌকা ভাড়া ও অন্যান্য খরচ বাবদ 900 টাকায় ভাড়া নিলাম একটি নৌকা। আপনাদের পরামর্শ দেব 5 জন মিলে গেলে সাশ্রয়ী হবে। নৌকাগুলো যথেষ্ট নিরাপদ। মুন্না ভাই এমবিবিএস আমাদের বোট চালাচ্ছে। মুন্না হচ্ছে যে খুবই ভালো ভালো গান গায় এবং তার নাকি ব্লগ আছে, বলতেছে আমার ব্লগ আছে, ও ভিডিও দেয়। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। রাতারগুল সম ফরেস্টের ভিতরে এখনই ঢুকবো।
এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃত সোয়াম ফরেস্ট। বাংলাদেশে এরকম পুরো পৃথিবীতে এরকম 22টা বন আছে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশে এটা আছে। আর এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে অ্যামাজন স্বীকৃত একটা বন। তো চলেন ভিতরে যাই, দেখি। রাতারগুলকে সিলেটের সুন্দরবন বলা হয়ে থাকে। পৃথিবীতে যে 22টি মিঠা পানির জলাবন আছে তার একটি হলো সিলেটের রাতারগুল। রাতারগুল জল আর সবুজ পাতার মিলনে গড়া এক জাদুকরী বন। শীতল পানির পাশ দিয়ে ঘন সুন্দর সবুজ বন, এ যেন অন্য এক জগতের অনুভূতি। দেখতেই পাচ্ছেন আপনারা যে আশেপাশে কি সুন্দর সবুজ গাছপালা আর মাছ দিয়ে এই যে পানি, মানে এই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না। সৌন্দর্যের তো কোনো হচ্ছে নাই, সীমা পরিসীমা নাই। এই প্রথম হচ্ছে যে এইরকম একটা গভীর অরণ্যই মনে হচ্ছে, কারণ এত নির্জন, মানে কোনো কোলাহল নাই, কিছু নাই। মাঝখানে আমাদের একটা মাত্র ডিঙি নৌকা হচ্ছে ভেসে চলতেছে, আর দুই পাশে হচ্ছে জঙ্গল। ওই যে ওই দিক দিয়ে সাপ যাচ্ছে। হচ্ছে যে এই গাছগুলোও কিন্তু অপরিচিত গাছ, এই যে ছোট ছোট যে গাছগুলা। আবার আমার এখানে প্রজাপতি বসে, আমার মনে হয় পানির বুক চিরে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়। চারদিকে শুধু জল আর অরণ্যের মিলন। অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ এসেছেন এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে। এটা জাস্ট অসম্ভব দারুণ, প্রাণবন্ত, নান্দনিক। মানে এটা আসলে বলে বোঝানো বা ভিডিওর মাধ্যমে কাউকে বোঝানো সম্ভব না। এটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত। মাঝি মুন্নার কণ্ঠে ভেসে এলো মন বসে না ঘরেতে এই গানটি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাইকা যাইতাম রাতার গুলের পারে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। নিচে ঐতিহাসিক পদচারণা, এবং সে সব ধরনের ভয় ভুলে সামনে আগায় যাচ্ছে, যে দেখতে যাচ্ছে যে সামনে কি আছে, যে ভয় পাচ্ছে আবার চলে আসছে। না, সমস্যা নাই অর্বাক, কোনো ভয় নাই, আমরা আছি তোমার সাথে, ভয় নাই অর্বাক, আর কিছুই হবে না। এই আমরা এই মুহূর্তে একবারে সোয়াম ফরেস্টের যে মাঝে মাঝে গভীরে চলে আসছে, এটা ঠিক। মাঝে মাঝে যে জেগে উঠেছে, অর্থাৎ যেখানে পানি নেই, মাটি জেগে উঠেছে, আমরা ওইখানে নেমে আমরা ভিতরে কিছুটা এক্সপ্লোর করার জন্য নেমে আসছি। এখানে একদম র অনুভূতি, সেটা হচ্ছে দেখো পিছলে পিছলে যাচ্ছি, এদিকে আবার জঙ্গল, ওদিকে আবার হচ্ছে লেক, মানে ওই যে পানি ভর্তি লেকের মতো ভেসে ভেসে থাকতেছি। সব মিলিয়ে এখান থেকে শঙ্খচিল উড়ে যেতে দেখতেছি আমি। তোমার সাপ বা অন্য কোনো হিংস্র প্রাণীর ভয় কি তোমার মধ্যে করছে? অবশ্যই, আমার মানে প্রতিটা পদক্ষেপেই শিহরণ জাগতেছে। এই মানে দেখো না, এই দৃশ্য দেখার থেকে আর কি আছে, এটা স্বচক্ষে দেখতে হবে, দেখা ছাড়া এটা আসলে অনুভূতিতে প্রকাশ করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওই যে শর্মী নৌকাতে বসে দাঁড়ায় আছে, মেয়েটা আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না।
অবশেষে উত্তেজনায় আমি এই কাদার মধ্যে নেমেই পড়ছি। আপনারা দেখতে পারবেন একদম ক্যাচক্যাচা কাদা, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এইটুকু কাদা আসলে কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছে একদম সাম ফরেস্ট, একদম মানে লাইভ, মানে একদম কাছে, সবচেয়ে কাছে। তো আমরা সেই জন্যই মাটি পর্যন্ত, এই যে এই পর্যন্ত মাটিতে নেমে আসছি পানি থেকে। এখানে সাধারণত কেউ নামে না বাঘের ভয়ে, কিন্তু আমরা তাও চলে আসছি। আসলে আমাদের কাছে অ্যাডভেঞ্চারই সবকিছু। তো সেই জন্য আসলে এত কষ্ট করে, এত জার্নি করে এই পর্যন্ত এসে এখানেও চলে আসছি। তো এটা আমাদের জন্য আসলে খুবই এক্সাইটিং একটা ব্যাপার। নৌকা থেকে নামতেই কাদাময় মাটিতে পা ডুবলো। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন থামিয়ে দিচ্ছে, আরো কিছুক্ষণ থাকো। রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা আসবেন এখানে, আপনাদের মাঝির কাছে জোর করে হলেও, মুন্না মাঝি হলে তো খুবই ভালো, আর যদি অন্য মাঝি হয় কোনো সমস্যা নেই, মাঝিকে বলে এই জায়গাটাতে নামবেন। দেখেন আমি কত গেটে যাচ্ছি, তারপরেও আমি হচ্ছে উঠতেছি। আমাদের সামনে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরা এই রাতারগুল সোয়াম্প ফরেস্টের ওভারভিউ একটা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা বন্ধ। সো আমরা ওটা চাইলেও উপরে উঠতে পারবো না, বাট ওখানে যে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এইটা দেখতে অ্যাকচুয়ালি এখানে আসছি। অনেক মানুষ এসেছিল এই সৌন্দর্যের ভাগ করতে, অথচ আমাদের মনে হচ্ছিল বনভূমি যেন শুধু আমাদের জন্যই সাজানো। মনে হচ্ছে যে সিনেমার কোনো জাদুকরী একটা সিনের মধ্যে আমরা চলে আসছি। সিনেমাতে যেরকম শট থাকে না, যে অনেক সুন্দর সুন্দর লোকেশনে যাই, আমার মনে হচ্ছে যে সেই রকম একটা সুন্দর একটা লোকেশন সিনেম্যাটিক শটের জন্য একদম পারফেক্ট। বাংলাদেশ মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোথাও। এখান থেকে বেরোতে মন চাইছিল না একটু, কিন্তু ভ্রমণ চিরস্থায়ী নয়। 4টি স্পট একদিনে কভার করার পরিকল্পনা, তাই সকাল 10:15 ফিরে এলাম ঘাটে। সাদা পাথরে নাকি পাথর নাই, এটা জেনেও রওনা হলাম সাদা পাথরের উদ্দেশ্যে, সবুজ প্রকৃতি আর নীল আকাশ দেখতে দেখতে। আমাদের সিএনজি মামা গানের তালে তালে সিএনজি চালাচ্ছিলেন, কারণ ঝাক্কানাকা গান না হলে উনি নাকি ঘুমিয়ে যায়। ওনাকে সজাগ রাখার জন্য ডিজে পার্টি করতে করতে পৌঁছে গেলাম ভোলাগঞ্জে। রাতারগুল থেকে 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব সাদা পাথরের। দূর থেকে দেখা যাচ্ছে নীল মেঘালয় পাহাড়, কি যে সুন্দর বলে বোঝানো যাবে না। হাঁটতে মনে হয় আঁকানো পাহাড়। সিএনজি থেকে নেমে নৌকায় করে যেতে হবে সাদা পাথর, ভাড়া 800 টাকা, শেয়ারে গেলে জনপ্রতি 100 টাকা। এই যে নৌকায় রাইডে যাচ্ছি, এখান থেকে সাদা পাথরের যে মেন পয়েন্টটা, সেই পয়েন্টে যাব। কিন্তু চলেন আমাদের সাথে। আমরা বেসিক্যালি আসছি ঢাকা থেকে, গতকাল আসছি, আজকে ভোলাগঞ্জে এসে পৌঁছালাম। বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়ের ব্লগগুলো অনেক ভালো হয়। যাক, আমরা এনজয় করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। আপনারা শুনে রাখছেন যে সাদা পাথরের পাথর তুলে ফেলছে, কিন্তু তারপরেও যদি পাথর নাও থাকে, এই পাহাড় দেখেই আমরা মুগ্ধ। এত সুন্দর পাহাড়, কিন্তু দুঃখের বিষয়ে পাহাড়গুলো আমাদের দেশে না, পড়ছে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। তারপরেও আমরা যে চোখে দেখতে পাইছি, এতেই শান্তি যে আমরা এত সুন্দর পাহাড় নিজের চোখে দেখতেছি। খুব সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই আনন্দদায়ক। আর কি বলবো, আর আমি আসলে অনুভূতিহীন। আমি সুন্দর একটা হ্যাট কিনছি, আমি জানি না আমাকে কেমন লাগতেছে, কিন্তু আশা করা যায় ভালোই লাগছে। আর আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পরিবেশে আমি তো ঘুরবো, আমার সাথে সাথে আপনারা দেখবেন যে আমি কি কি করি।
আমরা ঘাটের কাছে চলে আসছি, অলমোস্ট এখনই আমাদের ঘাটে নোঙর করা হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে পাথরের ওই পাশে যে পানির মধ্যে কিছুক্ষণ থাকবো, তারপর আবার ব্যাক করব। মাত্র 8 থেকে 10 মিনিটে নৌকায় করে পৌঁছে গেলাম সাদা পাথর ঘাটে। সারি সারি নৌকা, ঘোড়া সার্ভিস। ঘাট থেকে 100 টাকায় ঘোড়ায় চড়ে যাওয়া যাবে সাদা পাথর পর্যন্ত। তাণ্ডব, ও মাই গড, এই সাকিব খান, সাকিব খানের মতো। অপবিশ্বাস নাই। এই ঘোড়া কত করে? ঘোড়ায় চড়া 100 টাকা। কি উঠবা? আচ্ছা, কতক্ষণ রাখবেন ভাই? শুধু নামায় দিয়ে আসবেন, আপনাকে ফেরত নিয়ে আসবেন। আবার নিয়ে আসবেন না? আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছালাম। সেখানে লকার ভাড়া করলাম ঘন্টায় 100 টাকায়। সাইদ আর অরবাক নেমে পড়লো পানিতে। তবে স্রোত প্রবল আর পাথরের আঘাত পাওয়ার ঝুঁকিও আছে, তাই সাবধানতা জরুরি। আমি কিন্তু পানিতে নামিনি ওভাবে। শুটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির উপর দিয়ে ক্যামেরা নেওয়া। তবুও প্রকৃতির টানে সব কষ্ট ভুলে গেলাম। এই যে সাদা পাথরে আসছি, শুনছিলাম সাদা পাথরের পাথরগুলো নিয়ে চলে গেছে, কিন্তু দেখছি না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, চলার মতো। এখানে মানুষজন এসে এনজয় করছে। যে স্রোত দেখা যাচ্ছে, এই স্রোতে এরকম যে গা ভেসে ওইদিকে চলে যাচ্ছে। সত্যও খুবই সুন্দর, পানির যে কল্পনা অনেক সুন্দর। তো সব মিলায় ওই পাশে পাহাড়, এদিকে পানি, নিচে পাথর, সব কিছু মিলায় জাস্ট গড। ভোলাগঞ্জের সাদা পাথর প্রকৃতির হাতে গড়া এক স্বচ্ছ কাব্য। ধলাই নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে মুক্তার মতো ঝলমলে পাথর। ওপার মেঘালয় পাহাড়, মাথায় মেঘের মুকুট। কখনো মেঘ পাহাড়ের গায়ে সাদা শালের মতো ঝুলে থাকে, কখনো আবার আমাদের সামনে নেমে আসে তুলোর পাহাড়ের মতো। সাদা পাথর, জলের কলতান, পাহাড়ের রূপ আর মেঘের খেলা, সব মিলিয়ে ভোলাগঞ্জ যেন কবিতার পংক্তির আঁকা এক স্বপ্নরাজ্য। এখানে দাঁড়িয়ে মনে হলো আমরা কেবল ভ্রমণকারী নই, প্রকৃতিরই অংশ। সাদা পাথরে ছাপাছাপি শেষে ফেরার পথে মেঘালয়ের পাহাড় আর মেঘের অপরূপ মিলন নৌকায় বসে উপভোগ করছিলাম। মনে হচ্ছিল, ইস, অল্প একটু দূরে মেঘালয় পাহাড়ের বাড়িগুলো যদি আমার হতো, কত ভালোই না লাগতো। একটু পরেই ভোলাগঞ্জ ঘাটে লাঞ্চ করলাম। খাবারের মূল্য বেশ সাশ্রয়ী। তারপর 3টার দিকে বেরোয় গেলাম চা বাগানের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, তার মানে বিকাল 4:30টার দিকে পৌঁছে গেলাম চা বাগান। সারাদিনের ক্লান্তি আর ঘুম ঘুম চোখে পৌঁছে গেলাম চা বাগানে। আছি মালিনীছড়া চা বাগানে। এটা হচ্ছে অনেক পুরানো চা বাগান, মানে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান হচ্ছে এটি। এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1854 সালে, ইংরেজরা এটা প্রতিষ্ঠিত করেন। এবং আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন একবারে সবুজের সমারোহ, যেন সবুজে 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 সবুজ, আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এই প্রাকৃতিক সৌন্দর্য মানে কেউ নিজে না এসে উপভোগ না করলে আসলে এটার অনুভূতি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমি বলবো আপনারা আসুন এবং এর যে প্রকৃতি, এই সৌন্দর্যটা নিজে অবলোকন করুন। সবুজের এই সজীবতা দেখে মন প্রাণ সতেজ হয়ে উঠল। বিকালের সোনালি আলো মালিনীছড়া চা বাগানে পড়ছে। সারি সারি সবুজ চা গাছ যেন নরম ঢেউ। পাহাড়ের চূড়া থেকে ঢলে নেমে আসা সূর্য চা বাগানকে সোনালি চাদরে আবৃত করেছে। প্রতিটি সারিতে শান্তি, প্রতিটি পাতায় আলো।
দেখেন এইটা হচ্ছে চা পাতা, মেইনলি এইটাই তুলে চা শ্রমিকেরা কিভাবে, এই যে জাস্ট এইভাবে দিস ওয়ান, এই যে এটাই হচ্ছে চা পাতা। আমরা এখন আছি কোথায়? সিলেটের চা বাগানে। না হুট করে চলে আসেন, আসলে আপনাদের ভালো লাগবে। সিলেট এমন একটা জায়গা, এখানে আপনি হচ্ছে যে পাহাড় পাবেন, এখানে হচ্ছে যে অসংখ্য নদী নালা পাবেন, এখানে হচ্ছে যে ধরেন ওই যে মেঘালয়ের যে পাহাড়, ওখানে গেলেই এমনি আপনার আত্মা শান্তি হয়ে যাবে। তারপরে রাতারগুলে যখন ভেতরে ঢুকবেন নৌকা নিয়ে, সেটার তো দৃশ্য আমরা এর আগে বলেছি। তারপরে এই যে চা বাগানে এইরকম একটা সবুজের মাঝখানে এসে দাঁড়াই থাকতেও ভালো লাগে। তো সব মিলে আমার মনে হয় যে সিলেট যে কোনো জায়গায় আপনারা বাংলাদেশটাকে অন্তত রাস্তার দুই পাশের চা বাগান নিয়ে বিকাল 5:15 আমাদের যাত্রা শুরু হয় শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এর উদ্দেশ্যে। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই মাজারে। বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে হযরত শাহজালালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1300 শতকে শাহজালাল ইয়েমেন থেকে বাংলাদেশে আসেন। বর্তমানে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও শাহজালালের এই দরগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন এটার শাহজালালের মাজারের ভিতরে দেখার চেষ্টা করব। মাজারে প্রবেশ করলেই চোখে পড়ে অসংখ্য কবুতরের উড়ান, যেন আকাশও পবিত্র হয়ে উঠেছে। হযরত শাহজালালের মাজার ধর্ম ও ইতিহাসের এক অমলিন নিদর্শন। সাজানো দান বক্স, পাশে থাকা ভবনগুলো ইতিহাসের নিদর্শন, প্রতিটি দেয়ালে যেন গল্প শোনায়। মূল সমাধিসৌধে ভিডিও নিষিদ্ধ, কিন্তু স্থির চোখে দৃষ্টিপাত করলেই পাওয়া যায় অমলিন শান্তি। রান্নাঘরে প্রবেশ করে বাবুর্চির সাথে আলাপ শেষে তিনি আমাদের রাতের খাওয়ার দাওয়াত দেন। আমরা সুনামগঞ্জে রাতেই রওনা হব, বিধায় আমাদের সেই সৌভাগ্য আর হয়নি। মাজারের প্রাঙ্গণে ধীরে ধীরে ঘুরে বেড়ানো, শান্ত বাতাসের শুদ্ধি খুঁজে পাওয়া, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দৃশ্যই মনে আনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। এরপর সন্ধ্যা 7টার দিকে আমাদের যাত্রা শুরু টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে সুনামগঞ্জে। আমি একজন সিএনজি চালক, এই বাইকে সকালবেলা নিয়ে গেছিলাম। তো পুরা দিন বুলাগঞ্জ, সাদাপাথর, রাতারগুল তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম। বর্তমানে আছি চা বাগান বিকেলবেলা। সিলেট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সিলেটে আসবেন। আর সিলেট আপনার একটা ভ্রমণপ্রিয় জায়গা, আপনারা সবাই আসবেন। আমার নাম্বার দিতেছি আপনাদের যেতে 01635263354। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিরাপত্তায় যোগাযোগ করতে পারবেন, ঘুরতে পারবেন। আমার এই নাম্বারে যোগাযোগ। সুনামগঞ্জের উদ্দেশ্যে গাড়িতে উঠেছি, দেখা যাক কি ভাগ্য। নেক্সট এপিসোড টাঙ্গুয়ার হাওর বোটে কাটানো 36 ঘন্টার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন।